শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। শপথ নিয়ে প্রথম দিনই 100-এর বেশি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, নির্বাহী আদেশে বাদ যায়নি কোনো কিছুই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং ট্রাম্পের পলিসি কী প্রভাব ফেলবে বিশ্বে, তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 550 জনকে। ধরপাকড় নিয়ে আতঙ্কে দিন পার করছেন বাংলাদেশিরা এবং তারা আইনজীবীদের আশ্রয় নিচ্ছেন। আমরা এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরু থেকে দেখে আসতে চাই। একরাশ স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। এর বাইরে নন বাংলাদেশিরাও। নথিপত্রবিহীন অভিবাসীদের ধরতে ট্রাম্প প্রশাসনের সাঁড়াশি অভিযান শুরুর পর আতঙ্কে কাটছে প্রতিটি মুহূর্ত। অবৈধ বাংলাদেশিদের বড় একটি অংশই ব্যাংকে নয়, কাজের পর নগদ টাকায় বেতন নেন, বিশেষ করে যারা মুদি দোকান সহ বিভিন্ন ছোটখাটো প্রতিষ্ঠানে কাজ করেন। এসব কর্মস্থলে ইমিগ্রেশনের অভিযানের শঙ্কায় কাজে যেতে ভয় পাচ্ছেন অনেকে। সাঁড়াশি অভিযান চালানোর কথা রয়েছে স্কুল, গির্জা, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে। তাই নথিপত্র নেই এমন প্রবাসীদের ভ্রমণ, এমনকি বাইরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান কমিউনিটির বিশিষ্টজনদের। যাদের স্ট্যাটাস নাই, লিগ্যাল কাগজপত্র নাই, তারা আবার মিশিগানে বিভিন্ন স্টেটে ঘুরতে যাবেন না, গাড়ি চালাতে যাবেন না, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফাইটে অবতীর্ণ হবেন না। দেখা গেল আপনি গাড়ি চালাতেছেন একটা লাইসেন্স ছাড়া, ওইটা ধরতে গিয়ে দেখা গেলো যে সাপ কুস্তি কোমর রাখলো, কানটানতে মাথা আসলো, ওই আপনার অবৈধতাটা তাদের কাছে প্রকাশ পেয়ে গেল। সুতরাং স্টে অ্যালার্ট। অনেকেই ছোটাছুটি শুরু করেছেন বিভিন্ন ইমিগ্রেশন আইনজীবীদের অফিসে, খুঁজছেন গ্রেপ্তার এড়ানোর উপায়। এমন অবস্থায় যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের উপযুক্ত নথি সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে ফাইল করে ফেলেছেন তাদের আতঙ্কের কোনো কারণ নেই, আপনারা আপনাদের লয়ারের সাথে যোগাযোগ রাখবেন। এবং যারা কোনো ফাইল করেননি তাদের কোনো আতঙ্কের কোনো কারণ নেই, আপনারা কোনো অভিজ্ঞ বিশ্বস্ত লয়ারের কাছে যাবেন। অবৈধ আর অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আরও হার্ডলাইনে যাবে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন এনওয়াইপিডির প্রাক্তন পুলিশ কর্মকর্তা। ফেডারেল এজেন্সি ডাইরেক্টলি আপনার ক্রাইম কন্ট্রোলে আসতে পারবে না, কিন্তু আপনি জানেন ওরা কি করবে, স্টেটের সাথে একটা লিউজু মেনটেন করবে। লিউজু মেনটেন করার পরিপ্রেক্ষিতে স্টেট আবার সিটির সাথে একটা লিউজু মেনটেন করবে। কি করবে, ওগুলোকে একসাথে করে নিয়ে এসে ওরা জয়েন্ট টাস্ক ফোর্স যাকে বলা হয়, ওইভাবে তারা ক্রাইমটা কন্ট্রোল করে নিয়ে আসবে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে স্থগিতাদেশ দিয়েছে সিয়াটলের বিচারক জন কফেনর। এতে নির্বাহী আদেশ কার্যকর স্থগিত থাকবে 2 সপ্তাহ। সংবিধানের 14th সংশোধনীতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতায় বসেই এ বিষয়ক নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। দর্শক, যেমনটি বলছিলাম যে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং ট্রাম্পের পলিসি কী প্রভাব ফেলবে বিশ্বে, তা নিয়ে আমরা আলোচনা করবার জন্য আজকের বিষয় নির্ধারণ করেছি ট্রাম্পের ট্রাম্প কার্ড। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে 3 জন অতিথি রয়েছেন। আপনাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন। আজকে প্রায় 550 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশি যারা রয়েছেন তারা একরকম আতঙ্কেই রয়েছেন। একটু জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষিত আমেরিকার ফার্স্ট মূলনীতি বাস্তবায়নের সাথে আসলে কি কি বিষয় জড়িত রয়েছে? ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প এইবার নির্বাচনে জয়ী হওয়ার প্রথম যে শর্তগুলো সে দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ইমিগ্রেশন রিফর্ম করবে। ইমিগ্রেশন রিফর্ম, বর্ডার সিকিউরিটি আছে, ইলিগেলকে বের করে দেওয়া এবং ইকোনমি সহ অনেকগুলো ছিল, কিন্তু ইমিগ্রেশনটা সারা বিশ্ব জুড়ে এফেক্ট হচ্ছে এখন। শুধু বাংলাদেশ না, 192টির বেশি দেশের লোক আমেরিকাতে বসবাস করে এবং এর মধ্যে সবাই যে বৈধ এরকম না, এর মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে অবৈধ, যারা আনডকুমেন্টেড, যাদের কোনো ধরনের কাগজপত্র নাই। কাদেরকে ডিপোর্ট করছে? যাদের অলরেডি ক্রিমিনালি কনভিক্টেড অথবা ক্রিমিনাল কেসে জড়িত,
তাদের যদি ডিপোর্টেশন অর্ডার থেকে থাকে, ডিপোর্টেশন অর্ডার মানে তারা হাইয়েস্ট কোর্ট থেকে ডিপোর্ট হয়ে গেছে, তাদের আর এই দেশে থাকার কোনো সুযোগ নাই, তাদের কোনো কেস পেন্ডিং আর রিওপেন করার সুযোগ নাই, তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার জন্য ভেরি ইজি। তারপর একটা শ্রেণী হচ্ছে যারা এই দেশে এসেছিল কোনোভাবে, বৈধ বা অবৈধভাবে এসেছিল, হয়তো ট্যুরিস্ট ভিসা আসছে, স্টুডেন্ট ভিসা আসছে বা অবৈধভাবে আসছে, আসার পর তারা কোনো কেস ফাইল করে নাই, তারা কিন্তু আনডকুমেন্টেড, তাদের কিন্তু সরকারি হিসাবে তারা নাই, তারা কোথায় আছে, তাদের শুধু পাসপোর্টের কপি আছে অথবা বর্ডার এন্ট্রি কপি আছে, তাদেরকে ও অ্যারেস্ট করা হবে। কিন্তু একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে আমেরিকা যাদেরকে আইসের কাছে সব তথ্য আছে, ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট, তাদের কাছে যারা ডিপোর্টেড তাদেরও তথ্য আছে, এবং যারা ডিপোর্টেড না, যাদের কেস নাই, তাদেরও তথ্য আছে, কারণ তারা বর্ডার দিয়ে বা কোনোভাবে আমেরিকায় বৈধভাবে এসেছিল, তাদের ডকুমেন্টটা আছে। এখন যদি তারা দেখবে যে এই লোকটা যদি অবৈধ থাকে, তাদের লাস্ট নোন অ্যাড্রেসে যে হানা দিতে পারে, এটা ইমিগ্রেশন ল। ইমিগ্রেশন লটা হচ্ছে স্টেট ল থেকে সুপিরিয়র ল। একটু আগে যে একজন ডিটেকটিভ বলে গেল মাসুদ সাহেব, তারা করবে বর্তমানে প্রতিটা স্টেটে লিগ্যাল ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে তারা যোগাযোগ করছে, এর মাধ্যমে তারা যে সব লোক কোনো কেসে ডিটেনশনে আছে তাদের তথ্যটা তারা খুব ইজিলি শেয়ার করবে। শেয়ার করার পরে ডিটেলস ওইখান থেকে সাজা শেষ হওয়ার পরে তাকে অ্যারেস্ট করে, ক্রিমিনালি ইমিগ্রেশন অ্যারেস্ট করে প্রসিকিউট করা হবে যে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, জি। যাকে বের করে দেওয়া হবে, বিশ্বের এতগুলা দেশ, সব দেশ কিন্তু আমেরিকার সাথে কোঅপারেট করে না। কোঅপারেট করে না বেদায় একটা লোককে যদি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া দেশের বাইরে পাঠানো যায় না, হয়তো বিমানে তাকে ট্রাভেল ডকুমেন্ট লাগবে। সো আমেরিকান সরকার এখন যোগাযোগ করবে প্রতিটা দেশের সাথে, ওই দেশগুলা যেন কোঅপারেট করে। ধরেন যেই দেশের জন্ম নিবন্ধন কাগজ নিয়ে সে আসছে, ওই দেশ তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিলে তাদেরকে বের করাটা খুবই ইজি হয়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ কমিউনিটি যারা ওয়ার্ল্ডের সব দেশেরই একটা ক্রাইম আছে ডোমেস্টিক ভায়োলেন্স ক্রাইম, যেমন স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন যারা একই ঘরে যারা বসবাস করে, তাদের মধ্যে যদি গন্ডগোল হয়, কেউ যদি 911 কল দেয় এবং অ্যারেস্ট হওয়ার পর সে দোষ স্বীকার করলে তার কিন্তু গ্রিন কার্ডও বাতিল হয়ে যেতে পারে এই আইনের আওতায়। এটা কিন্তু নতুন আইন করে নাই, ইটস অল এক্সিস্টিং ল, ট্রাম্প শুধু এনফোর্স করার চেষ্টা করছে। জনাব চৌধুরী, বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসন কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনার কাছে মনে হয়, বা আপনার কাছে এই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমেরিকা এখন ট্রাম্প আমাদের দেশ নিয়ে ব্যস্ত বেশি, রাজনৈতিক আলাদা স্টেট ডিপার্টমেন্ট দেখবে। অবশ্যই একটা দেশের যখন রাজ সরকার কিছু কিছু কিন্তু পরিবর্তন হইতেই পারে, কিন্তু বাংলাদেশ নিয়ে যে আমেরিকা ভাবছে এরকম না। আমেরিকার ভিতরে অনেকে বলে যে বাংলাদেশ নিয়ে আমেরিকা খুব বেশি গভীর পর্যবেক্ষণ, কারণ আমাদের জন্য আমরা এখানে কম হলো 500,000 আমেরিকান সিটিজেন বাংলাদেশ এখানে বসবাস করে। ইটস এ বিগ ফ্যাক্টর, কারণ আমাদের ভোটও এবার কিন্তু ট্রাম্পের এফেক্ট হয়েছে। অনেক স্টেটে দেখেন প্রচুর লক্ষ লক্ষ বাংলাদেশে আছে ভোট দিয়েছে। ইটস বিগ ফ্যাক্টর নাও, যেই কারণে সব দেশ নিয়ে আমেরিকা কথা বলে। বাংলাদেশ সহ সব দেশে আমেরিকা গণতন্ত্র, আমেরিকার মূল মন্ত্র হচ্ছে গণতন্ত্র। আপনারা জানেন আমেরিকায় গত 4 বছর যা হয়েছে, ট্রাম্প প্রশাসন অনেক চেষ্টা করেছিল ওভারটার্ন করার জন্য, কিন্তু কিছু করতে পারে না। এদেশের জনগণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই সব দেশে গণতন্ত্র, আমরা চাই, এটা আমাদের মূল মন্ত্র। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সংবিধানে তোয়াক্কা না করে জন্মসূত্রে যে নাগরিকত্ব যে বিধানটি সেটি বাতিল করতে যাচ্ছেন ট্রাম্প কি আসলে বাস্তবায়ন করতে পারবেন কিনা? ধন্যবাদ। ট্রাম্প বাস্তবায়ন করতে পারবে না বিধায় এটা সুপ্রিম কোর্টে যাবে। ট্রাম্প যে তার লিগেলি যার যে অধিকারটা তার আছে, সে অধিকার সে প্রয়োগ করেছে। আমেরিকার প্রেসিডেন্টের সর্ব ক্ষমতা, অনেক ক্ষমতা, তার মধ্যে একটা হচ্ছে বৃহৎ ক্ষমতাটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেক কিছু সে করতে পারে, আনলেস এটা যদি তার বিরুদ্ধে যদি কোনো ব্লকেজ না হয়। আপনারা দেখেছেন এই জন্মসূত্রে নাগরিকত্ব, আমেরিকার 14th অ্যামেন্ডমেন্ট গ্যারান্টিজ দ্য বার্থ রাইট সিটিজেনশিপ, কিন্তু ওইখানে একটু লুপ হোল ছিল বিধায় সে চেষ্টা করছে নির্বাচনের পরিস্থিতি অনুযায়ী এটাকে সংশোধন করার, সংশোধনের ব্যাখ্যা চাচ্ছে। তো ব্যাখ্যাটা হলো, এখন আমেরিকান 14th অ্যামেন্ডমেন্ট পাস হয়েছিল 1866-এ এবং রেটিফাই হয়েছিল
1868-এ এবং 1898-এ একটা মামলা আবার এটা পুনর্বহাল করা হয়েছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করা যাবে না। আপনারা জানবেন যে আমেরিকাতে যদি কেউ ডিপ্লোমেট থাকে, ইউএসএ যদি কোনো ডিপ্লোম্যাটিক ভিসায় কেউ যদি আসে, তারা কিন্তু তাদের বাচ্চারা এই দেশে জন্মগ্রহণ করলে তারা কিন্তু আমেরিকার নাগরিক না। এই সূত্র ধরে ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, কিন্তু এটা ব্লকেট করেছে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর এটা আবার সার্কিট কোর্টে যাবে। এখন এটা কার্যকর বন্ধ, তা আবার সার্কিট কোর্টে আপিল হবে। সার্কিট কোর্টে যখন কেসটা সমাধান হবে তখন এটা ইউএস সুপ্রিম কোর্ট বারে এটা আপিল হবে। ইউএস সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দি কনস্টিটিউশন। ইউএস সুপ্রিম কোর্টের ব্যাখ্যাটা হবে চূড়ান্ত। ইউএস সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট দি কনস্টিটিউশন। কনস্টিটিউশন কোথাও লেখা নাই জন্মসূত্র নাগরিকের বাবা মার অবস্থানটা কি হবে, ওইটা নিয়েই তখন লিগ্যাল স্কলার আমরা যারা আছি আমরা ব্যাখ্যা করছি, পক্ষে বিপক্ষে আসছে। এবং সুপ্রিম কোর্টের 6 জন জাস্টিস হচ্ছে রিপাবলিকান মনোনয়ন এবং 3 জন হচ্ছে ডেমোক্রেট মনোনীত। সো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ হোপ হবে যদি সুপ্রিম কোর্টের 6 জন জাস্টিসের 5 জনও যদি এইটার পক্ষে রায় দেয়, ইন্টারপ্রিটেশনটা ট্রাম্পের পক্ষে হয়, তখন এটা বলবৎ হবে, এটা ফাইনাল বলে গণ্য হবে। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, আমেরিকার জাজরা যে সবসময় যে পক্ষে এরকম না, ওরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমরা যারা লয়াররা আছি, আমি সুপ্রিম কোর্ট বারের মেম্বার, আমরা যারা লয়াররা আছি আমাদের ইন্টারপ্রিটেশন তারা দেখবে, বিবেচনা নেবে। এবং আপনারা আরো জানবেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে আদেশটা যে ব্লক করে দিয়েছে, এটা কিন্তু রিপাবলিকান মনোনয়ন জাজ সিয়াটল থেকে, ওয়াশিংটন স্টেটের সিয়াটল থেকে ব্লক করে দিয়েছে। সে কিন্তু রিপাবলিকান জাজ, রিপাবলিকান দ্বারা মনোনীত, রোনাল্ড রিগানের মনোনীত। সেক্ষেত্রে কোনো কিছু বলা যাচ্ছে না এখনো কতটুকু ফাইনাল হবে। উই হ্যাভ টু ওয়েট আনটিল। বুঝতে পেরেছি জনাব চৌধুরী। আরে আপনাকে যেহেতু ছেড়ে দিতে হবে, ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই, যদি ছোট্ট করে একটু বলেন যে বাংলাদেশে যারা সেখানে প্রবাসী রয়েছেন তারা কিভাবে আপনাদের কাছে আসছেন এবং আপনারা কিভাবে তাদেরকে সহযোগিতা করছেন, ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ। আমরা লিগেলি যতটুকু পারি অবশ্যই হেল্প করছি। একটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে, একটা প্রফেশনাল কি ধরনের সমস্যা নিয়ে তারা আসছেন? যা ওদের অনেকের হয়তো ডিপোর্টেশন হয়ে গেছে, তাদের ফাইনাল অর্ডার হয়তো 1 বছর 2 বছর অনেক বছর আগে হয়ে গেছে, তাদের আর কোনো অপশন নাই, তারা ভাবে তারা চলে যেতে হবে। আর যারা কোনো কিছু এখনো ফাইল করে নাই, একটা সুযোগ থাকে মোশন টু রিওপেন করার, ফাইল থাকে, কোনো কেস তো কোনো ভুলের কারণে নষ্ট হয়েছে, মোশন করা রিওপেন করা যায়। আর একটা সুযোগ আছে যারা কোনো কিছু এখনো পর্যন্ত ফাইল করে নাই, তাদের জন্য আমরা ফাইল করতে পারি উইথহোল্ডিং রিমুভাল, যদি তার নিজ দেশে যেতে সমস্যা ফিল করে অথবা মেডিকেল রিজন থাকে, উইথহোল্ডিং করা যায়। অ্যাটলিস্ট তাকে স্ট্যাটাস দিয়ে রাখা, তাদের ধরপাকড় না করা হয়। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মাসুদ কামাল আপনি শুনছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরীর কথা। তিনি বেশ কিছু বিষয় বলছিলেন, আপনি একটু স্পেসিফিকলি কিছু বলতে পারেন কিনা যে এই দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের এই আমলটা এত গুরুত্বপূর্ণ কেন, আপনার কাছে কি মনে হয়? দেখেন, এটা আসলে মানে আমি আমার মতো করে যেটা বুঝি, আমি তো অত ভালো ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো অত ভালো বুঝি না, ইন্টারন্যাশনাল পলিটিক্স অত ভালো বুঝি না। আমরা তো ইমতিয়াজ স্যারের কাছেও জানবো, ইমতিয়াজ স্যার যে বলবো ওনার কাছ থেকে আমরা শুনবো। তো আমার যেটা কমন সেন্স বলে যে ডোনাল্ড ট্রাম্প তো আগের বারও যখন এসেছিলেন, উনি কিন্তু আমেরিকার ট্র্যাডিশনাল অন্য যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের মতো কিন্তু না, একেবারেই আলাদা। হ্যাঁ, উনি আলাদা একটা লোক, অনেকটা খ্যাপাটে বলেন, অনেকটা পাগলাটে বলেন, যাই বলেন। এবং যখন উনি দ্বিতীয়বার ইলেকশন করতে গিয়ে যখন হেরে গেলেন, তখন উনি হোয়াইট হাউস ছাড়বেন না এবং দখল করবেন, এই সমস্ত ঘটনা প্রবাহ কিন্তু আমেরিকার যে ট্র্যাডিশন, আমেরিকার রাজনীতির যে ট্র্যাডিশন, তার সঙ্গে ঠিক যায় না কিন্তু। এবং একবার উনি হারলেন, হেরে আবারও বললেন আবার ইলেকশন করবেন, এবং সেটা তো করলেন এবং জিতলেন। এখন এটা টোটাল আমেরিকান যে জাতি তাদের সঙ্গে মেলে কিনা সেটা একটা ব্যাপার আছে। আমেরিকার অনেক প্রেসিডেন্ট হওয়ার জন্য যে সমস্ত পূর্ব শর্ত থাকে, তো সে সমস্ত অনেক ক্ষেত্রে যে ট্র্যাডিশন যেগুলো আছে, আমি মানে আইনগতভাবে বলছি না, ট্র্যাডিশন যেগুলো আছে এগুলো অনেকগুলি কিন্তু উনি ভেঙেছেন। এর আগে আপনি দেখবেন আমেরিকার ইতিহাসে আগে যখন দেখা যাচ্ছে, যখন আমেরিকা বলেন, এমনকি ইংল্যান্ডেও এটা দেখা যায় যে এমনি তাদের মানে ব্যক্তিগত জীবনযাপনের মধ্যে অনেক উশৃঙ্খলতা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু যিনি সরকার প্রধান হন তাকে কিন্তু এক ধরনের নিষ্কলুষ চরিত্রে এই ধরনের একটা প্রমাণ তাকে দিতে হয়, এবং মানুষ এটাকে গ্রহণ করে, এবং চারিত্রিক একটু দুর্বলতা থাকলে সেটা কিন্তু অনেক কিছু করে। কিন্তু ট্রাম্প কিন্তু এটারও তোয়াক্কা করেন নাই। উনি কি সবসময় আলোচনায় থাকতে চান বলে ওনার এটা টাইপ, অবশ্যই একটা টাইপ থাকে না, ওনার টাইপই এটা আসলে। কারণ এই টাইপটা হলে উনি সেকেন্ড টাইম নিশ্চয়ই সতর্ক হতে হন না, তখন উনি আরও বেপরোয়া হয়েছেন, এবং সেগুলি কিন্তু উনি করেছেন। এবং এবার এসেই প্রথম দিনেই তাকে 100 দেশের মতো নির্বাহী আদেশ দিয়ে এগুলি সব বাতিল করে দেওয়া, এটাও কি
এটাও কিন্তু একটা আলোচনায় থাকে, একজনের বাহাদুরি দেখানো যে করেছে। উনি নিজেও কি জানতেন না, ওনার যারা ওখানে যারা আছেন, ওনাকে যারা পরামর্শ দেন, তারাও কি জানতেন না যে কোনটা টিকবে কোনটা টিকবে না, কোনটা সংবিধান লঙ্ঘন হচ্ছে? জানতেন, বাট উনিও জানতেন, বাট উনি করে দিলেন। পরে হয়তো বলবেন আমি করতে চেয়েছিলাম। আর এখানে আরেকটা বিষয় কি, ওনার তো এটা শেষবার, উনি হচ্ছে চাইলেও আর ইলেকশন করতে পারবেন না, কারণ 2বার ইলেক্টেড হয়ে গেছেন। এখন উনি আগের তুলনায় একটু বেশি বেপরোয়া হবেন, এটাই স্বাভাবিক। এবং অনেকে তো মনে করেন যে উনি মানে অনেক কিছুই করবেন হয়তো বা করতে চাইবেন, যা নাকি আমেরিকার ইতিহাসে সাধারণত কখনোই ঘটে নাই। গতবার এরকম করেছেন, উনি প্রচুর মিথ্যা কথা বলতেন, সেটা নিয়ে আমেরিকার কোনো সংবাদ মাধ্যম একটা আলাদা সেকশনই করতো যে ট্রাম্প এ যাবৎ কতগুলি মিথ্যা বলছে, ফেক নিউজ, এগুলো নিয়ে হাসাহাসি হতো। উনি কিছু মনে করতেন না, উনি মনে করতেন এটাই ওনার বৈশিষ্ট্য। তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য তো ওনার আছেই। এখন সেখানে উনি আলোচনা থাকার জন্য হোক, অথবা ওনার গর্তমির কারণে হোক, অথবা বিভিন্ন কারণে হোক, উনি এগুলো করছেন। আগামীতে হয়তো আগামী 4 বছর আমাদের এগুলো আরও অনেক দেখে যেতে আরো হবে। দেখে যেতে হবে। আপনার কাছে কি মনে হয়, আপনি কি এটি মনে করেন কিনা যে ডেমোক্রেট পার্টির তুলনায় যে আমেরিকার নতুন প্রশাসন অর্থাৎ রিপাবলিকানরা বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইবে? আপনার কাছে কি মনে হয় এটি? আমার কাছে এরকম কিছু মনে হয় না। মনে হয় না বাংলাদেশ আমেরিকার, শুনেন, ট্রাম্পের একটা কিন্তু নীতি সে প্রকাশে সবসময় বলছে, সেটা হলো কি আমেরিকা ফার্স্ট। মানে উনি আমেরিকার স্বার্থটা সবচেয়ে আগে দেখেন। নিশ্চয়ই উনি বিশ্ব মোড়ল হতে চান না, যেটা নাকি অন্য অন্য আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে দেখা গেছে। কিন্তু ওনার মধ্যে সেটা না, ওনার হলো আমেরিকার স্বার্থ যেখানে আছে সেখানে আমি আছি, সেখানে নাই সেখানে আমি নাই। তো বাংলাদেশটা আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এটা আমার কাছে মনে হয় না। বরঞ্চ উনি হয়তো এই রিজিয়নে ভারতকে হয়তো ওনার ইজারাদার হিসেবে নিয়োগ করবেন, যে ভারত যেটা করে সেটাই। এবং আমি এটাও মনে করি আসলে বাংলাদেশকে উনি ভারতেই চশমায় দেখবেন, আমার ধারণা। তবে এটা ইমতিয়াজ স্যারের কাছে ব্যাখ্যা শুনলে হয়তো আমরা ডিটেল আরো ক্লিয়ার। জি, আপনার কাছে আবারও আমরা আসবো। আমরা অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের এই যে দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কিভাবে প্রভাবিত করবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। যেটা দেখা দরকার সেটা হলো যে তার ম্যান্ডেটটা ঐতিহাসিক। এত বড় ম্যান্ডেট, মানে 100 বছরের উপরের পরে একজন এত বড় ম্যান্ডেট পেল। সেটা হলো ইলেকটোরেট ভোটস পেয়েছেন তিনি, পপুলার ভোটস পেয়েছেন, 7টা সুইং স্টেট পেয়েছেন, তারপর সেনেট পেয়েছেন, তারপর হাউস অফ রেপ পেয়েছেন, তারপর জুডিশিয়ারি পেয়েছেন। এত বড় ম্যান্ডেট কোনো প্রেসিডেন্ট মানে বললাম যে এত বছর পরে একজন পেল। তো স্বাভাবিকভাবে ম্যান্ডেটটা কিন্তু খুব ক্লিয়ার। আমাদের ম্যান্ডেটটা দেখা দরকার যে কেন এত ভোট পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। এত তার বিরুদ্ধে পত্রিকা রীতিমতো লেগেছিল, মিডিয়া বড় আকারই, যদিও মিডিয়া তার নিজের রাজনীতি করছিল এটাও বলে রাখি। তবে কোনো সন্দেহ নেই এত কিছু করার পরেও জনগণ কিন্তু বড় আকারে তাকে ভোট দিয়েছে বিশালভাবে। তো এই যে বড় একটা ম্যান্ডেটের পিছনে কি ছিল, বড় একটা ছিল যে যেই দুটো যুদ্ধ চলছিল, যেটা এখনো চলছে বলতে গেলে, সেটার ব্যাপারে বড় জনগণ একটা বড় ম্যান্ডেট দিয়েছে। বিশেষ করে যেহেতু 7টা সুইং স্টেটে যেখানে পাওয়ার কথা না কোনোভাবেই, কারণ সেখানে মাইনরিটিদের একটা বড় ভোট থাকে, সে মাইনরিটিদের ভোট পেয়েছে। নারীদের ভোট, অনেকে ভেবেছিল যে কমলা যেহেতু নারী উনি বেশি পাবে, নারীদের ভোটও ডোনাল্ড ট্রাম্প পেয়েছে। তো অন্য কথায় এই যে শান্তির প্রতি তা মানে পিস চাচ্ছে আমেরিকার জনগণ, এখন সেটা কতখানি ডেলিভার করতে পারবে সেটা আমাদের দেখতেই হবে। তবে আমরা দেখেছি যে ইনগ্রেশন আগেই তিনি বিশেষ করে, যেটা তার জন্য খুব অনেকটা সহজ ছিল, ইসরায়েলের যুদ্ধ সিজফায়ারটা নিয়ে আসা। কারণ আমরা ভালো করেই জানি যে ইসরায়েল যুদ্ধ করতে পারছে আমেরিকার কারণেই। তো সেখানে এই যে বন্ধ করে দিল, এখন পর্যন্ত মোটামুটি আমরা যদি আল জাজিরা ইত্যাদি খবর রাখি বা সোশ্যাল মিডিয়া, মোটামুটি সিজফায়ারটা আছে। যদি বড় আকারে যেটা যেইভাবে রীতিমতো গাজার উপরে বোম ফেলছিল সেটা আপাতত নেই, পরে কি হবে সেটা আমরা জানি না। তো ম্যান্ডেটটা খুবই ক্লিয়ার, এখন দেখা দরকার এই ম্যান্ডেট সে কতখানি রাখতে পারেন, ফুলফিল করতে পারেন। আপনার কাছে আমরা আবারও আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আমাদের সাথে অতিথিরা রয়েছেন, বিরতির পর আবারও ফিরে আসি, নিশ্চয়ই সাথী থাকবেন।
বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আজকে আমরা আলাপ করছিলাম ট্রাম্পের ট্রাম্প কার্ড এই বিষয়টি নিয়ে। দুজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আবার একটু আসতে চাই। ট্রাম্প তার অভিষেকের দিনেও বলেছেন যে যেই মূল্যস্ফীতি, তিনি বলছেন যে মূল্যস্ফীতি চাইতেও অবৈধ অভিবাসনকে তার নির্বাচনী প্রচারণায় তিনি বেশি হাইলাইট করেছেন। অভিবাসন বিষয়টা তিনি এত গুরুত্ব কেন দিচ্ছেন? যেটা দেখা দরকার সেটা হলো মূলত ইললিগাল মাইগ্রেশনের উপরই কিন্তু তিনি বলেছেন এবং স্পষ্ট বলেছেন যে লিগাল মাইগ্রেশনের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। এটা মনে রাখতে হবে যে আমেরিকার সবসময় মাইগ্রেশন দরকার হবে, কারণ পুরো দেশটাই হলো একটা ডায়াসপোরিক দেশ, যেখানে বিভিন্ন দেশ থেকে লোক যায়, এবং আমেরিকা নিজেও একসময় যারা এখন হোয়াইট আমেরিকানস তারা ইউরোপ থেকে এসেছিল। কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হলো সাউথ আমেরিকায় যে অবস্থা, যেই মানে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেখান থেকে মানুষ আসা শুরু করেছিল। তারা মূলত হিসপ্যানিক পপুলেশন, হিসপ্যানিক এবং হিসপ্যানিক পপুলেশনের যেটা মেক্সিকান বর্ডার থেকে যারা আসছিল, একসময় খোলা বর্ডার ছিল, তার সময় যখন গতবার এসেছিল সে দেয়াল দেওয়া শুরু করেছে, এবার মনে হয় আরো বিশালভাবে দেয়া শুরু করবে। কারণ হিসপ্যানিক পপুলেশন এত বেড়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের, আমি যদি মেক্সিকো বর্ডারের দিকে যেসব স্টেটগুলো আছে সেগুলো একেবারে হিসপ্যানিক মেজরিটি হয়ে যাচ্ছিল, এবং অনেকেই বলছিল যে আর কিছু বছর গেলে হয়তো পুরো ভাষাটাই, মেজরিটি ভাষাই হিসপ্যানিক হয়ে যাবে। এই হিসপ্যানিকের উপরেই কিন্তু তার মূলত তার কি বলে দৃষ্টি, এবং ইললিগাল মাইগ্রেশন। সেই জায়গায় বাংলাদেশি যারা আছে এমনিতেই আমাদের সংখ্যা খুবই কম, এবং তার চেয়ে বড় কথা হলো যে অতটা ইললিগাল মাইগ্রেশন নেই। আছে একেবারে যে মানে ইললিগালি আনডকুমেন্টেড নেই তা না, কিন্তু ওটা তো প্রত্যেকটা দেশেরই তো নিয়ম। মানে বাংলাদেশেও তো আমি মনে করি যে কোনো ইললিগাল মাইগ্রেশনকে থাকতে দিবে না, এটা বাংলাদেশেরই নিয়ম। তো সেই বাংলাদেশ কেন চাইবে যে অন্য দেশ ইললিগাল মাইগ্রেশন কে কি বলা হয় আশ্রয় দেখ? তো সেই জায়গায় আমার মনে হয় এবার বড় আকারেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিজয় এসেছে, যে ম্যান্ডেটটা, তার মধ্যে এই ইললিগাল মাইগ্রেশনটা থামানোর ব্যাপারে। লিগাল মাইগ্রেশন নিয়ে তার কোনো মানে আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। জনাব মাসুদ কামাল একটি কথা বলছিলেন যে তার মূল টার্গেটের জায়গাটা হচ্ছে তার দেশ, আদার্স কোন কান্ট্রি কি সমস্যায় আছে এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আপনি কি বিষয়ে একমত কিনা, বা আপনার এই বিষয়ে কোনো বক্তব্য রয়েছে কিনা? হ্যাঁ, ওটাও আমার মনে দেখা দরকার, কারণ যেই স্লোগান তিনি দিয়েছেন সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে খুব মানে বোঝা যায়। তিনি বলছেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। তার মানে হচ্ছে সে আমেরিকা এখন গ্রেট না, সে স্বীকার করে নিচ্ছে, তাই না? নাহলে তো অ্যাগেইন বলতো না। মানে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বলছে, তার মানে হচ্ছে এখন না। এবং তার ইনোগ্রেশন ভাষণে কিন্তু সে বলেছে যে আজকে থেকে আমেরিকার ডিক্লাইন বন্ধ হলো, তার মানে ডিক্লাইনে যাচ্ছিল। এটা একটা জিনিস। একই সাথে মনে রাখতে হবে যেইভাবে তিনি কথা বলছেন যে নেটোকে 5% বলছেন যে ডিফেন্স কস্ট বাড়াতে, কারণ এতদিন পুরো আমেরিকাই দেখছিল, সেটা তিনি মনে করেন আনফেয়ার। একইভাবে WHO থেকে তিনি বার হয়ে আসলেন, বললো যে এটা আনফেয়ার, কারণ তিনি যে পার্সেন্টেজ আমেরিকা যে পার্সেন্টেজ দিচ্ছে সে রিটার্ন পাচ্ছে না। সে বলছে চীন তো তার অনেক পয়সা হয়েছে, চীন কেন এখানে আসবে না। এখন মজার ব্যাপার হলো যে অনেকেই হয়তো জিনিসটা খেয়াল করছে না, আজকে যদি অন্য ইউরোপিয়ান দেশ যদি 5% যদি বাড়ায়, তার কর্তৃত্ব কিন্তু 5% বাড়বে, এটাও খেয়াল রাখতে হবে। WHO তে যদি আজকে চীন বড় আকারে যদি তার পার্সেন্টেজ বাড়ায়, কেন ওখানে পার্সেন্টেজ থেকেই দেওয়া হয়, ফান্ড দেওয়া হয়, তাহলে চীন যদি বড় আকারেই ফান্ড দেয়, তার ডাইরেক্টরশিপও কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। যার জন্য আমি মনে করি যে তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের মধ্যে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যেই মাল্টিপোলারের কথা পৃথিবী বলছে, সেই মাল্টিপোলারটা তিনি অনেকটা এখন মানে আমি বলছি হয়তো তিনি ওইভাবে চিন্তা করছেন না, তাও আমি মেনে নিতে পারছি, কিন্তু তার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তিনি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে প্রস্তুতি। এবং আমি একটা কথাই বলছি, শেষ করি, সেটা হলো দাভোসে
গতকালকে দাভোসে যে ভাষণ দিলেন, তিনি স্পষ্ট বলছেন যে আমি একটা নিউক্লিয়ার ওয়ার্ল্ড চাচ্ছি, এবং সে বলছে নিউক্লিয়ার ওয়ার্ল্ডে আমি শি জিনপিং এবং পুতিনের সাথে আমরা তিনজন বসে পৃথিবীকে নিউক্লিয়ার করব। এই ধরনের একটা প্রেসিডেন্ট, আমি তো মনে করি তার পাগলামি আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু পৃথিবী নিউক্লিয়ার একটা পৃথিবী চাচ্ছে এই ধরনের প্রেসিডেন্ট, আমি তো মনে করি সে আইজেনহাওয়ারের পরে মনে হয় এরকম একজন পাওয়া গেল। এখন কদ্দূর পারবে সেটা আমার জানা নেই, সেটা সময় হয়তো বলে দিবে। আপনি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথাটা তুললেন, একটু জানতে চাই যে আমরা জেনেছি যে 2026 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ছাড়বে যুক্তরাষ্ট্র, এবং ইতিমধ্যে WHO সঙ্গে কাজ করা মার্কিন সরকারের সব কর্মী ইতিমধ্যে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কেন ছাড়বে যুক্তরাষ্ট্র? ওই যে আমি বললাম তার পার্সেন্টেজ, আমেরিকার পার্সেন্টেজ সবগুলো কিন্তু বিশাল। জাতিসংঘ থেকে শুরু করে, নেটো থেকে শুরু করে, WHO থেকে শুরু করে সবগুলো কিন্তু বড় আকারে পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজ হিসাবেই কিন্তু তাদের কর্তৃত্ব সেভাবে বাড়ে। এখন কথা হচ্ছে সেখানে সে বলছে যে তার নিজের হেলথ অবস্থাই তো খারাপ। আমরা প্যান্ডেমিকের সময় দেখলাম যে কি অবস্থা, যে আগুনের, যে ক্যালিফোর্নিয়ায় যে আগুন, মানে একেবারে রীতিমতো একজন কি বলা হয় বিশাল, তার পৃথিবীতে মনে হয় 200টা মিলিটারি বেজ আছে, পৃথিবীর তার চেয়ে বেশি 300টার মতন মিলিটারি বেজ আছে, এত বিলিয়নস অফ ডলার সে খরচ করছে, অথচ সে আগুন নেভাতে পারছে না। তারপর তার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে যাচ্ছে, সেই জায়গায় সে বলছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এবং WHO এর ব্যাপারে বলছে যে আজকে চীন তো অনেক পয়সা হয়েছে, তাহলে চীন ঢালবে না কেন? তার মানে তিনি পার্টনারশিপে যেতে রাজি হচ্ছে। যেটা হচ্ছিল যে আমেরিকা অনেকটা যেকে আমরা যেটাকে বলি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ওই ধরনের একটা অবস্থা হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে তিনি মানে রীতিমতো তার ম্যান্ডেট হলো সেখান থেকে সরে যে আবার সেই যে আমেরিকান ড্রিম যে তৈরি করা হয়েছিল, সেই আমেরিকান ড্রিমের মধ্যে আবার পুরো আমেরিকাবাসীকে নিয়ে যাওয়া পারবে কিনা সেটা দেখা দরকার। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ, আপনার কাছে আবারও আমরা আসছি। জনাব মাসুদ কামাল, একটু জানতে চাই যে গাজা যুদ্ধ পাকাপাকিভাবে বন্ধ করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটা বন্ধ করবেন। তো আপনার কাছে তার কথাটা কতখানি সিরিয়াস মনে হচ্ছে এই ইস্যুটা, এবং তিনি পারবেন কিনা? এটা আসলে ওনার একার ইচ্ছার উপরে যে অনেক কিছু নির্ভর করছে তা কিন্তু নয়। তবে এটা ঠিক, এটা আসলে আপনার এমনিতে আমরা এর আগেও দেখেছি যে আমরা ঐতিহাসিকভাবে যেটা দেখি যে ডেমোক্রেটরা কিন্তু যুদ্ধবাজ সরকার সেটা বলা হয় না, বরঞ্চ রিপাবলিকানদেরই বলা হতো একসময়। তারাই কিন্তু এদের মধ্যে যেন উনি একটু ব্যতিক্রম। এই কারণে যে কোনো কারণে হোক, আমরা দেখেছি প্রথমবার যখন উনি ছিলেন তখন কিন্তু পৃথিবীতে যুদ্ধ খুব একটা ছিল না, মানে ওনাদের কারণে যুদ্ধ ছিল এরকম মনে হয় না। এবং এবার যে ডেমোক্রেটরা যে হারলো, এর পেছনে কিন্তু অনেকে বলে থাকেন যে ওখানে মুসলিম ভোটগুলি ডেমোক্রেটরা আগে যেটা একচেটিয়া পেত, এটা কিন্তু এবার একদমই পায়নি। তারা ওটা গ্রিন পার্টি পেয়েছে এরকম বলা হচ্ছে। কারণটা কি, তারা এই যে গাজার মানে ফিলিস্তিনের যে যুদ্ধটা, ইসরায়েলের পক্ষাবলম্বন করার যে ব্যাপারটা, এটাকে তারা একদমই পছন্দ করেনি মুসলমান ভোটাররা। তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। এর বিপরীতে ওরা মনে করে যে ট্রাম্প এই ধরনের যুদ্ধকে খুব একটা পছন্দ করেন না। এখন উনি চাইলেই যুদ্ধ বন্ধ হবে না, এটা যেমন বাস্তবতা, আর বিপরীত দিকে কিন্তু এটাও ঠিক যে আমেরিকা যদি প্রশ্রয় না দেয়, যারা যুদ্ধ করতে চায় তারাও যুদ্ধ করে খুব একটা আরাম পান না, এটাও কিন্তু বাস্তবতা। তো সেই বাস্তবতায় আমার কেন যেন মনে হয় যে আপনার ইসরায়েলরা যুদ্ধ করে খুব আরাম পাবে তা মনে হয় না। এবং উনি খন্ডে খন্ডে সিদ্ধান্ত পাল্টান, আগের বার আমরা দেখেছি বিভিন্ন সময় উনি কিন্তু খুব দ্রুত মানে আপনার মানে ওনার সেক্রেটারিগুলো চেঞ্জ করেন, মন্ত্রী চেঞ্জ করেন। এর আগে দেখেছি তো পররাষ্ট্রমন্ত্রী 3বার না 4বার চেঞ্জ করছেন আগের দফায়, হুটহাট চেঞ্জ করে, পছন্দ মতের মিল না হলে কিছু হলো না, ওকে বাদ দিয়ে দিলাম। তো এটা ওনার পুরনো একটা অভ্যাস। সে কারণে সবাই একটু কেয়ারফুল থাকেন। এবং ইউক্রেনের যুদ্ধেও ওনার এই মনোভাবটা কিন্তু প্রভাব বিস্তার করবে, এটা আমি মনে করি। এবং আমার মনে করি যে গত 4 বছরের তুলনায় আগামী 4 বছর পৃথিবীতে যুদ্ধ একটু কমতে পারে, এটা আমার মনে হয়। কারণ আমি জানি না, খুব আপনারা যদি আমাকে বলেন যে তুমি প্রমাণ করো, সেটা তো আমি পারবো না, কিন্তু আমার কাছে এটা মনে হয়, আমি এটা অতীত অভিজ্ঞতা থেকে বলছি, উনি হয়তো এদিকে খুব একটা হাঁটবেন না। সেক্ষেত্রে তাকে কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে হয়? তার চ্যালেঞ্জের কোনো শেষ নেই, তার চ্যালেঞ্জ সে নিজেই সৃষ্টি করে।
আচ্ছা, এবং তার তিনি চ্যালেঞ্জ সৃষ্টি সে উনি নিজেই চ্যালেঞ্জ ক্রিয়েট করে নানা রকম ভাবে। এই যে যে নির্বাহী আদেশগুলো উনি দিয়েছেন, দেখেন এই সিস্টেমে তো আমেরিকা অভ্যস্ত ছিল, জি, যে শতাধিক জিনিস উনি বাতিল করেছেন, মানে যেগুলো চলছিল ওগুলো উনি বাতিল করেছেন। তো এগুলোতে আমেরিকা অভ্যস্ত ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র অভ্যস্ত ছিল। হুম, হুম। সে অভ্যস্ততার জায়গা থেকে উনি চেঞ্জ করেছেন। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে যারা অভ্যস্ত ছিল তারা তো একটা ঝাঁকুনি খাবে। তো এই ঝাঁকুনি ওনাকে ভোগাবে কম বেশি কতগুলো জিনিস। যেন আপনার যে উনি যখন ক্ষমতা ছাড়তে রাজি হলেন না, তখন যেরকম ক্যাপিটালে যেরকম আপনার মারামারিটা হলো, ওখান থেকে 1.5 শতাধিক লোককে উনি ছেড়ে দিলেন। যারা নাকি দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে উনি ছেড়ে দিলেন ওনার বিশেষ ক্ষমতা বলে। তো এটা কি আমেরিকার জন্য খুব ভালো কোনো নজির সৃষ্টি হলো? হলো না তো। অবশ্যই না। তো এটা নিয়ে তো আলোচনা হবে, তাহলে এরকম করা যায়। তাহলে আমরা একটা মারামারি করবো একজনের পক্ষ হয়ে, সে ক্ষমতায় এসে আমাদের সবাইকে ছেড়ে দেবে। তো এই যে বিষয়গুলো, এগুলো খুব গুড এক্সাম্পল না কিন্তু, বাট অন্যগুলি ক্রিয়েট করতে থাকেন একটার পর একটা। এগুলো আমেরিকার জাতি হিসেবেও আমেরিকার জন্য যে খুব একটা সম্মান বয়ে আনে আমি তা মনে করি না। কারণ আমেরিকার মতো এগুলো দেশে না, ওরা তো বাইরেও যায়, বাইরেও তো বিভিন্ন দেশ, তাদেরকে সভ্য দেশ আছে, তারা তো তাদেরকে প্রশ্নগুলি করে, তোমরা এমন করছো কেন, কি ব্যাখ্যা দেবেন আপনি? কতবার আর বলবেন আমার প্রেসিডেন্ট পাগল, তত আর বলতে পারবেন না। সুযোগ নেই। তো সেক্ষেত্রে এগুলো তো প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু এখন আমেরিকার জনগণ তাকে বেছে নিয়েছে, বেছে নিলে তো এটা তো আমার আপনার কিছু বলার নাই। বলুন, আরেকটা বিষয় যদি আপনার সাথে একটু যুক্ত করি, ট্রাম্প আরেকটা নির্বাহী আদেশে সই করেছেন, যার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের চাকরির পদমর্যাদা পুনর্বিন্যাস করে তাদের ছাঁটাই সহজ হবে, এবং এই সিদ্ধান্তে চাকরি নিয়ে উদ্বেগী রয়েছেন কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মচারী। এই যে একই জিনিস, এইটাই বিষয়টা মানে একটু উনি add করলাম তো। অনেকটা এটা কি ভবিষ্যতে কোনো প্রভাব পড়তে পারে না? একজন মানে বা পড়বে বলি কিনা? আপনাকে প্রাইভেট মানে বিজনেসম্যানের মতো করে দেশ চালাচ্ছেন, হুম, হুম। চালাতে চান, সবসময় তাই চালান উনি। একক সিদ্ধান্ত অনেক কিছু করেন, করতে যে ঝাঁকুনি খান। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, উনি আগেই বলেছিলেন কিন্তু ইলেকশনের আগে যে চীনের শুল্ক, চীনের পণ্য ওর দেশে ঢুকতে গেলে 60% উনি কর আরোপ করে দিবেন। করছেন, জি। তারপরে কিন্তু যখন বলে তখন চীন বলছে যে ঠিক আছে এটা উভয় দেশের জন্য সুবিধাজনক। তো চীনের একটা ধমক দিছে, ধমক খেয়ে বলে না আপাতত করবো না। প্রথম কথা ছিল ফেব্রুয়ারি থেকে করবে, আমরা আপাতত করবো না। তো উনি এগুলি করেন, মানে এই যে কেন সিদ্ধান্তটা দিলেন, কেন ব্যাক করলেন, কেন মানে আপনার মানে আত্মসমর্পণ করলেন, এটা এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা এটা নাই। কি, যদি আমাদের বিষয়ে আসে, যে এটা কি ডোনাল্ড ট্রাম্পের কোনো ট্রাম্প কার্ড কিনা? ট্রাম্প কার্ড না এটা, এগুলি মানে হচ্ছে কি, এটা ওনার স্বভাব, ওনার টাইপটাই এরকম, উনি এই টাইপেরই মানুষ। তো মানুষের একটা টাইপ থাকে না, উনি এই টাইপের মানুষ। এটা যে উনি যে খুব একদম এবং জাতি হিসেবে আমেরিকার যতটুকু খবর আমরা পাই, আমেরিকার যারা সাধারণ মানুষ যারা আছেন তারাও এই টাইপেরই মানুষ। গত টার্মেও কিন্তু এরকম কথা বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প এই বিহেভিয়ারের কারণে বলা হচ্ছিল যে জুয়ারি, মানে উনি জুয়ারি টাইপের, মানে ধরেন ঢিল মারলাম, আমার তো লাগতেও মনে পারে, নাও আছে, লাগতে আমার পারে। তো মনে আছে যে হিলারি ক্লিন্টনের সঙ্গে যখন উনি প্রথমবার ইলেকশন করলেন, তখন ওই আপনার ওই যখন ডিবেট হয়, হুম, হুম। সেই ডিবেটে উনি তো ওনার ব্যক্তিগত আপনার ট্যাক্সের কাগজ প্রকাশ করেননি, যেটা নাকি ট্র্যাডিশনালি সব প্রার্থী কিন্তু করতো, উনি করতেন না। এবং উনি কেন করতেন না, বলতেন যে এটাই আমি করবো না, ওই আপনি তো কম ট্যাক্স দেন, ওই হ্যাঁ মেবি আই এম স্মার্ট। তো এখন ট্যাক্স না দেওয়াটা উনি ওনার স্মার্টনেস হিসেবে বিবেচনা করেন। তারপর এগুলি সবই কিন্তু একটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের জন্য কিন্তু মাইনাস পয়েন্ট, কিন্তু মাইনাস পয়েন্ট সত্ত্বেও তো জনগণ তারা ভোট দেয়। এখন এটার ব্যাখ্যাটা কি? হয়তো তাহলে আমেরিকার জনগণ এটাই চায়, তারা এই ধরনের চায়। এখন এটা তো আমি আপনি নির্ধারণ করতে পারবো না, এটা তাদের রুচি, তাদের আকাঙ্ক্ষা, তাদের পছন্দ, তারা এইভাবেই চাচ্ছে, এইভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, আপনার কাছে আবারও আমরা আসছি। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে একটু এবার জানতে চাই যে ট্রাম্প নেটোর ইউরোপীয় সদস্যদের আহ্বান জানিয়েছেন যে 5% প্রতিরক্ষা বরাদ্দ দেওয়ার জন্য। তো প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন তিনি হুমকি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রকে নেটো থেকে প্রত্যাহার করে নেবেন যদি তারা এই প্রতিরক্ষা খাতে ব্যয় না করে। যুক্তরাষ্ট্র কি ট্রাম্প নেটো থেকে আসলে সরিয়ে নেবেন, নাকি এটা তার কাছে এটাও একটা তার ট্রাম্প কার্ড? না, আমার মনে হয় ইউরোপ স্বাভাবিকভাবে তার কথা মতনই বাড়াবে। আচ্ছা, কারণ অনেকগুলোই কারণ আছে। যদি 5% বাড়ায়, এটাও মনে রাখতে হবে, তাহলে কিন্তু ইউরোপেরও কিন্তু একটা দখলদারি যেটাকে বলে তার নেটোর মধ্যে খবরদারি, সেটা কিন্তু বাড়বে। জি, আমরা আসলে ভুলে যাই যে আমেরিকার জার্মানিতে 119টা মিলিটারি বেজ আছে, একটা দুটো না, 119টা আছে। ইটালিতে আছে 40টার উপরে,
এমনকি ইউকেতে আছে 24টার মতন মনে হয়, বেলজিয়ামে আছে একাধিক। এগুলো সব আমেরিকার মিলিটারি বেস, ওই যে দ্বিতীয় মহাযুদ্ধে থেকে দেওয়া থাকা, তখন থেকেই থাকা। এখন কথা হচ্ছে যে এর যে খরচটা যদি আমেরিকার ব্যয় করতে হয় এবং সেখানে যদি মাত্র 1.5-2% কি বলা হয় সেসব দেশ দেয়, এটা তো ফেয়ার না। এটা তো মানে ইজিলি বলা চলে, মানে এটা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট হওয়ার কথা না। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে রীতিমতো যদি আমি ডায়ালেকটিক্যালি জিনিসটাকে দেখি, যত ইউরোপ তার পার্সেন্টেজ বাড়াবে তত কিন্তু তার আবার খবরদারি বাড়বে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জায়গায় একটা পার্টনারশিপে যেতে রাজি আছে, কারণ সে দেখছে যে আমি এত বিলিয়নস অফ ডলার যে ঢালছি এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের, এতে তো যারা কি বলা হয় ওই ব্ল্যাক ওয়াটার থেকে শুরু করে যেসব যারা প্রোডাকশন করে তাদের লাভ হচ্ছে, আমেরিকার জনগণের তো লাভ হচ্ছে না। মানে যেই কারণে আমেরিকার জনগণ এত সমালোচনার পরেও কেন তাকে এই ঐতিহাসিক ম্যান্ডেটটা দিল, কারণ মিডল আমেরিকা আসলেই কিন্তু রীতিমতো ভেঙে গেছে। যদি কেউ যদি মানে কিছু দিন কয়েক বছর আগে যদি যান তাহলে বুঝতেই পারবেন যে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। তার পুরো ম্যানুফ্যাকচারিং সেক্টর চলে গেছে বিদেশে, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টর সে আনতে চাচ্ছে। এখন কথা হচ্ছে যে আনতে পারবে কিনা, আনতে পারলে কিভাবে আনবে, এগুলো নিয়ে বড় আলোচনা আছে। আমি মনে করি না কাজটা অত সহজ হবে, কিন্তু তার কথাগুলোর মধ্যে কিন্তু নতুনত্ব আছে, এটা অস্বীকার করলে চলবে না। আমি যদি গতকালকের দাভোসের যে ভাষণের যদি আমি যাই আবার, সেখানে সে স্পষ্ট বলছে কেন সে ইউক্রেন যুদ্ধ থামাতে চাচ্ছে। খুব ইন্টারেস্টিং কিন্তু মানে তার যুক্তিটা। সে বলছে যে কোনো ইকোনমিক কারণে আমি থামাতে চাচ্ছি না, আমি থামাতে চাচ্ছি কারণ যে পরিমাণে মানুষ মারা গেছে ওখানে, সে দাভোসদের বলছে যে আপনারাও জানেন না, যে বলে আমি জানি কত হাজার হাজার লোক যে মারা গেছে। এই যে যেমন বলছে যে ইয়াং ইউক্রেনিয়ানস, হাজার হাজার ইউক্রেনিয়ান মারা গেছে, এটা তো ঠিক না, এই জন্য আমি থামাতে চাচ্ছি। একটা আমেরিকার প্রেসিডেন্ট, তার উপরে রিপাবলিকান প্রেসিডেন্ট মধ্যে আসা, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আব্রাহাম লিঙ্কন কিন্তু রিপাবলিকান পার্টির, এবং অনেকের ধারণা আছে যে রিপাবলিকানরা বেশি যুদ্ধ মধ্যে জড়িয়ে গেছে, এটা কিন্তু ঠিক না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বড় বড় যুদ্ধ যেভাবে ভাগ করা হয়, বেশিরভাগই কিন্তু ডেমোক্রেটিক পার্টি যুদ্ধ শুরু করেছে। তিনি কি পুতিনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে কি রাজি করাতে পারবেন বলে মনে হয় আপনার কাছে? দেখা দরকার। যথেষ্ট তিনি কনফিডেন্স নিয়ে বলছেন যে উনি পুতিনের সাথে বসতে চাচ্ছে এবং তিনি থামাতে চাচ্ছে। কারণ এটাও তো না বোঝার কোনো কারণ নেই, যেই মুহূর্তে জেলেনস্কিকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিবে তারপরে তো আর যুদ্ধ চালানো সম্ভব না। কিন্তু আমরা যেটা ভুলে যাই, এই যে বিলিয়নস অফ ডলার যে ইউক্রেনকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইউক্রেন পাচ্ছে না, এটা মূলত তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রোডাকশন যারা করে তারা পাচ্ছে। সেই জায়গায় তার আপত্তি, কারণ পেতে পেতে একটা সময় হয়তো পেতে অসুবিধা ছিল না, তখন রাস্তাঘাটও বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, আমেরিকা বিশাল স্কাই স্ক্র্যাপার হচ্ছে, কোনো সম্ভব হচ্ছে না। কিন্তু এখন যে সমস্যা হয়ে গেছে, আমি যদি চীনের সাথে তুলনা করি, কেউ যদি আজকে সাংঘাই থেকে একবার স্ট্রেইট ডাইরেক্ট ফ্লাইট নিয়ে যদি নিউ ইয়র্কে যায়, তাহলে বুঝতে পারবে যে ডেভেলপমেন্টে কোন দেশে কি ধরনের ডেভেলপমেন্ট রয়েছে। এই জায়গায় একটা পরিবর্তন আনতে যাচ্ছেন। আরেকটি বিষয় একটু বলবেন যে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যপ্রাচ্যের সমীকরণটা কি দাঁড়াবে এখন? এটাও খুবই দেখা দরকার এবং সবাই আওয়ারলি দেখছে, কারণ নেতানিয়াহুকে যে রীতিমতো যেভাবে যতটুকু লিক হয়েছে, একেবারে ধমক দিয়ে তার যে কি বলা হয় নেগোসিয়েটর, সে রীতিমতো ধমক দিয়ে তাকে নেতানিয়াহুকে রাজি করানো হয়েছে। কারণ যেদিনকে আলোচনার বিষয় ছিল সেদিন সাবাত ছিল, এবং সেই নেগোসিয়েটর বলছে আই ডোন্ট কেয়ার হোয়াট ইজ দিস সাবাত, এবং নেতানিয়াহু বলছে শনিবার ছিল, এবং বলছে না ইউ হ্যাভ টু বি অন দ্য অফিস। তো এই যে আমি কথা বলছি যে এটা যে পারবে কিনা পুরোটা, সেটা ব্যাপারে আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু এটাও সত্য যে এত বছর ধরে যেই অ্যাগ্রিমেন্টটা হয়েছে, সেটা কিন্তু জো বাইডেনের সময় কিন্তু অ্যাগ্রিমেন্ট ছিল, কিন্তু সে জো বাইডেন সে পারল না। সে ভেবেছিল যে নির্বাচনে কি বলা হয় এটার একটা অন্য ধরনের প্রভাব পড়বে, কিন্তু দেখা গেল যে উল্টো। মানে খুব আনফর্চুনেট, জো বাইডেন যদি সেটা রাজিও হতো, যদি সে সিজফায়ারটা থামাতে পারতো, তাহলে কিন্তু অনেক
একটা চান্স ছিল কিনা সেটা না, কিন্তু যা খারাপ করেছে ডেমোক্রেটিক পার্টি তার চেয়ে হয়তো কিন্তু ভালো করতো। তো সেই জায়গায় নেতানিয়াহুকে প্রেশার দিয়ে অ্যাটলিস্ট সিজফায়ারের প্রথম ফেজটা করেছে, সেটা আমাকে তো বলতেই হবে যে করেছে। এখন আমাকে দেখা দরকার যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পারবে কিনা। যদি না পারে তাহলেও আমি মনে করি যে আমেরিকার জনগণের উপর ভরসা রাখতেই হবে। তারা আবার হয়তো রাস্তায় নামবে, আইভি লিগে হয়তো আবার তারা প্রোটেস্ট করা শুরু করবে, তাতে হয়তো আমেরিকার কি বলা হয় পরিবর্তন আসবে। আমি এখনো ভরসা রাখতে যাচ্ছি সেই জনগণের উপর। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আপনার কাছে আবারও আমরা আসছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আর 5 থেকে 6 মিনিট কথা বলতে পারবো। একই বিষয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাই শেষ মুহূর্তে। জনাব মাসুদ কামাল, মোটা দাগে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির সামনে আপনি কেমন দেখছেন? ইতিবাচক না নেতিবাচক প্রভাব পড়তে পারে? না, সামনের দিনগুলোতে আসলে দেখেন কতগুলি জিনিস, কিন্তু রাজনীতিতে আগে কিন্তু রাজনীতির মানে মূল ভিত্তিটা ছিল অর্থনীতি নিয়ে, অর্থনৈতিক দখলদারিত্ব মুক্ত। এবার কিন্তু আরেকটা জিনিস নতুন করে আসছে, সেটা হলো আপনার এনভায়রনমেন্ট, যেটা পরিবেশ। আপনি দেখেন কত বড় একটা দাবানল হয়ে গেল আমেরিকা থেকে, হ্যাঁ, বিশাল দাবানল। এবং এটা তো সম্পূর্ণ কারণ কিন্তু এনভায়রনমেন্ট। আবার এর আগে দেখেছি যে এই যে জলবায়ু বিষয়ক ব্যাপারে ট্রাম্প সাহেব বলেন কোথায় জলবায়ুতে কোনো মূল্য নাই, জলবায়ু উনি থাকবেন না, জলবায়ু সম্মেলন থেকে উঠে যান, এগুলো অনেক বিষয়। তো সামনের দিনগুলোতে কিন্তু আমি মনে করি যে এই 4 বছরে আমেরিকার কি ভূমিকা হবে। কারণ আপনার এই সমস্ত ক্ষেত্রে যদি আমেরিকা নিজেকে উইথড্র করে নেয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যদি আমেরিকা নিজেকে উইথড্র করে নেয়, তো সেখানে কিন্তু দু ধরনের ঘটনা ঘটে। এক ধরনের ঘটনা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য তো উনি তো একটা বড় অঙ্কের চাঁদা দেন, যেটা দিয়ে সারা দুনিয়ার তো মানুষের স্বাস্থ্য বিষয়ক তো কর্মকাণ্ড চলে, গরিব দেশের অনেক তো হয়। এখন যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট কমে যায়, তাদের কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হবে। এবং ওনার বক্তব্য হলো যে আমি এত টাকা দিই, আমার তো কোনো সেবা হয় না, গরিব লাভবান হচ্ছে না। সে স্বার্থপরতার কথা বলতেছে। এবং জলবায়ু নিয়েও কিন্তু উনি একই কথা বলতে থাকবেন। কিন্তু জলবায়ুর যে সমস্যাগুলো আমাদের এখানে সারা দুনিয়াতে তৈরি হচ্ছে, এর পেছনে কিন্তু বা ওনাদের ভূমিকা আছে, উন্নত দেশগুলির ভূমিকা কিন্তু বেশি। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে এই মানে ওনার এই অবস্থানটা, ওনার এই মানে যেগুলো উনি বলেছেন, যেগুলো উনি বলছেন এখন যে এগুলি করবেন, এগুলির ক্ষেত্রে একদম আমূল পরিবর্তন করবেন, আলটিমেটলি ওগুলি বাস্তবায়ন করতে পারবেন বলে শেষ পর্যন্ত আমার কাছে অনেকগুলি পারবেন না। উনি অনেকগুলি পারবেন না বাস্তবায়ন করতে, কারণ ওনাদের দেশেও তো সেন্সিবল লোকজন আছে, সবাই তো আর ওনার মতো করে চিন্তা করে না। আর আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু যতই মুখে মুখে ওনার হাতে অসীম ক্ষমতা, তারপরেও কিন্তু ওনাকে অনেক কিছুকে ম্যানেজ করে চলতে হয়। ওনার দলের যারা আপনার আছে, যারা আপনার প্রতিনিধি পরিষদের সদস্য আছে অথবা যারা সিনেটর আছে, তারাও কিন্তু ওনার বিরুদ্ধে ভোট দিতে পারেন, ওনার যে কোনো একটা প্রস্তাব দিতে পারেন। এই ধরনের প্র্যাকটিস তো ওখানে আছে। কাজে যেভাবে উনি হুটহাট করছেন, সিগনেচার করছেন, আবার সেটা সিগনেচারকে দেখাচ্ছেন পাবলিকলি, দেখো আমি সিগনেচার করলাম, এই যে একটা বাহাদুরি ভাবটা আছে না, এই ধরনের ফ্যান্টাসি, এই ধরনের মানে আপনার এক ধরনের মানে শোম্যান টাইপের এই ব্যাপার যেগুলো, এগুলো কতটুকু আলটিমেটলি 4 বছর উনি বাস্তবায়ন করতে পারবেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে তারপরে যতটুকু উনি পারবেন তা তো পৃথিবীর খুব একটা ভালো হবে আমার কাছে মনে হয় না। কিন্তু আপনি শুরুর দিকে বলছিলেন যে এখন তার কিছু করতে পারুক চাই না করুক, তার তো আসলে কিছু আছে যায় না, কারণ আর পরবর্তীতে প্রেসিডেন্ট হতে পারছেন না, সে প্রেসিডেন্ট দাঁড়াবেন না, তার প্রয়োজন নাই। কাজে এটা তবে একটা কথা আমি বলি, একটা জিনিস কি হচ্ছে দেখেন আমেরিকাতেও এটা হচ্ছে, যে সেই জিনিস হলো কি যে শ্রেণী বৈষম্যটা ওনার আমলে আরো তীব্র হবে। কারণ উনি দেখেন ওনার সঙ্গে কে আছে, ছোট্ট করে যদি বলেন। ছোট্ট করে বলছি যে ইলন মাস্ক আছে, তার যে ব্যাপার স্যাপারগুলো, তো এগুলো কিন্তু শ্রেণী বৈষম্যকে বাড়িয়ে দিবে। আমেরিকাতেও বহু লোক আছে, আমি যতটুকু জানি আমেরিকাতে বহু লোক আছে যারা নাকি ঠিকঠাক মতো চিকিৎসা সেবা পায় না, অনেক কষ্ট আছে কিন্তু। তো সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় এই শ্রেণী বৈষম্যটা বাড়বে, আমেরিকাতেও বাড়বে, সারা দুনিয়াতেও বাড়বে ওনাদের কারণে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে শেষবারের মতো একটু জানতে চাই একই প্রশ্ন, যে মোটা দাগে বিশ্ব রাজনীতি অর্থনীতিতে সামনে আপনি ইতিবাচক প্রভাব পড়তে পারে এরকম দেখছেন, নাকি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? না, আমি তোমার মতো অত পেসিমিস্টিক না। আমার কি বলা হয়, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথা, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তা আমি মনে করি যে বিশ্বাস আমাকে রাখতে হবে। বিশাল ম্যান্ডেট পেয়েছে শান্তির প্রতি। দুটো যুদ্ধ যদি থামাতে পারে, একটা যদিও সিজফায়ার শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে প্রিজনার সোয়াপ শুরু হয়েছে, সেটাও খেয়াল রাখা দরকার। 90 জন প্যালেস্তানিয়ান মুক্তি পেয়েছে,
সেটাও একটা বিশাল, এবং তার মধ্যে নামি দামি প্যালেস্তানিয়ানরা মুক্তি পেয়েছে, এটাও খেয়াল রাখা দরকার। সো সেই হিসাবে আমি হোপফুল হতেই হবে এই মুক্তি যেহেতু পেয়েছে এত বছর পরে, এবং একজন নামি প্যালেস্তানি মহিলা, তিনি একেবারে বহু বছর ধরেই সেখানে কেবল জেলে ছিলেন, তারও মুক্তি আমি মনে করি যে বড় একটা পরিবর্তন। এখন ইউক্রেনের যুদ্ধ যদি থামাতে পারে, তাহলেই আমি মনে করি যে যথেষ্ট, সফল এবং এবং নোবেল প্রাইজ শান্তির পুরস্কার পেয়েও যেতে পারে পেরে যেতে পারে। এই দুটো যদি থামাতে পারে। আমরা যার জন্য আমরা আমি তাহলে আমরা তাহলে বলতে পারি যে আশায় মানুষ বাঁচে, আমরা আশায় থাকতে পারি, এবং হয়তো সময় বলে দিবেন তিনি কতখানি সাকসেস হয়েছেন কি হননি। অনেক ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।